আসসালামু আলাইকুম ডিয়ার রিভিউয়ার্স, ইংলিশ মার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একটি যুগ নিয়ে আলোচনা করব। আমরা জানি ইংরেজি সাহিত্য বেশ কয়েকটি যুগে বিভক্ত। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুগ হচ্ছে রেনেসান্স পিরিয়ড। এই যুগের টাইম ডিউরেশন হচ্ছে 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত। এই যুগটা খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ, একটা রিবার্থ বা রিফরমেশনের একটা যুগ। তো এই যুগ নিয়ে মেইনলি আজকে আমরা আলোচনা করব না। এই যুগটা আবার কয়েকটা ভাগে বিভক্ত বা এই যুগের কয়েকটা সাব ডিভিশন আছে। আমরা এই যুগে 4টা সাব ডিভিশন পাই। এই 4টা সাব ডিভিশনের একটা সাব ডিভিশন এলিজাবেথান পিরিয়ড নিয়ে আজকে মেইনলি আলোচনা করব। রেনেসান্স পিরিয়ডের সামগ্রিক আলোচনায় যাব না, আমরা মেইনলি এলিজাবেথান পিরিয়ড নিয়ে আজকে আলোচনা করব। এলিজাবেথান পিরিয়ডের টাইম ডিউরেশন হচ্ছে 1560 সাল থেকে 1603 পর্যন্ত। এলিজাবেথান পিরিয়ডের টাইম ডিউরেশন হচ্ছে 1560 সাল থেকে 1603 সাল পর্যন্ত। এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের টাইম ডিউরেশন। ওকে, এটা মনে রাখবেন। আমরা মূলত এই সময়টুকুর মধ্যে যে সাহিত্যকর্ম রচিত হয়েছে এবং এই সময়টুকুর গুরুত্ব, এই সময়টুকুর সিগনিফিকেন্স, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আরও পার্টিকুলারলি যদি বলি, আরও স্পেসিফিক্যালি যদি বলি, একটা কোয়েশ্চেন ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করছে, ইংলিশ সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের জন্য একটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ওয়াই এলিজাবেথান পিরিয়ড ইজ কল্ড দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এই কোয়েশ্চেনটা ইংরেজি সাহিত্যের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য সেম টাইম যারা কলেজ লেভেলে এনটিআরসি এর বেসরকারি শিক্ষক নিবন্ধনের কলেজ লেভেলে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন ইংরেজি বিষয়ে, তাদের জন্যও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াই এলিজাবেথান পিরিয়ড ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। সো আমাদের জানতে হবে কেন এলিজাবেথান পিরিয়ডটাকে গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন এজ বলা হয় ইংরেজি সাহিত্যের মধ্যে। ওকে, সো এলিজাবেথান পিরিয়ড নিয়ে সামগ্রিক আলোচনা করলেই আমরা বুঝতে পারবো কেন এটাকে গোল্ডেন পিরিয়ড বলা হয়। ওকে, সো যদি শুরুতে আমরা আলোচনায় আসি, এলিজাবেথান পিরিয়ডের মধ্যে যে কারা বিলং করে, কোন কোন কবি এই যুগে বিলং করে এবং তারা কি কি সাহিত্যকর্ম রেখে গেছেন, এই সামগ্রিক আলোচনা করলে আমরা খুব সহজে বুঝতে পারবো কেন এলিজাবেথান পিরিয়ডটা গোল্ডেন পিরিয়ড। অ্যাট ফার্স্ট আমরা ক্রিস্টোফার মার্লোকে নিয়ে আলোচনা করতে পারি। শেক্সপিয়ার হচ্ছে এলিজাবেথান পিরিয়ড একজন গ্রেটেস্ট রাইটার, আমরা জানি। তবে তার আগে ক্রিস্টোফার মার্লো প্রি শেক্সপিয়ারিয়ান একজন ড্রামাটিস্ট। ওকে, প্রি শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট হচ্ছে ক্রিস্টোফার মার্লো হচ্ছে প্রি শেক্সপিয়ারিয়ান একজন ড্রামাটিস্ট। তিনি মূলত হচ্ছে ওই রেনেসাঁস ধারাটা তার ড্রামার মধ্যে বজায় ছিল। রেনেসাঁস ধারাটার মধ্যে কি এক প্রকার হচ্ছে স্পিরিচুয়াল একটা উন্নতি, সায়েন্টিফিক, কালচারাল, আর্ট অ্যান্ড কালচারাল, তারপর হচ্ছে গিয়ে লিটারেচারের মধ্যে একটা রিভল্ট, একটা রিবার্থ এমন আসছে। সায়েন্টিফিক অনেক উন্নতি হয়েছে, অ্যান্ড ইউজ অফ সুপার ন্যাচারালিজম, দেন অ্যাম্বিশন, এগুলো ছিল মূলত এই ক্রিস্টোফার মার্লোর সাহিত্যকর্মের মধ্যে। তো আমরা ক্রিস্টোফার মার্লোকে নিয়ে আলোচনা করতে পারি এখানে। ক্রিস্টোফার মার্লো, আমরা সর্বপ্রথম আনতে পারি ক্রিস্টোফার মার্লোকে এখানে। তার বেশ কিছু ড্রামা বা প্লে রয়েছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্লে হচ্ছে এই ক্রিস্টোফার মার্লোর কয়েকটা গুরুত্বপূর্ণ প্লের মধ্যে একটা প্লে হচ্ছে, আমরা জানি সেটা সবাই, ডক্টর ফস্টাস। এইখানে কিন্তু ক্রিস্টোফার, এটা ওয়ান কাইন্ড অফ ট্রাজেডি, যদিও এটা একটা ওয়ান কাইন্ড অফ ট্রাজেডি, বাট এইখানে কিন্তু ক্রিস্টোফার মার্লো দ্য এম্বিশন মানে কোনো কিছু পাওয়ার যে এম্বিশাস মাইন্ডসেটটাকে দেখিয়েছেন, তাই তো? এই ক্রিস্টোফার মার্লো কিন্তু এই ডক্টর ফস্টাসের মধ্যে এম্বিশাস মাইন্ডসেটটাকে দেখিয়েছেন, এবং এখানে কিন্তু সুপার ন্যাচারালিজমের ব্যবহারও তিনি করেছেন। আমরা এখানে কিন্তু সুপার ন্যাচারালিজমের ব্যবহারও দেখেছি। শয়তানের কাছে ডক্টর ফস্টাস তার আত্মাকে বিক্রি করে দেওয়া, সর্বশক্তি অর্জন করার জন্য পৃথিবীর মধ্যে। তো এই যে সুপার ন্যাচারালিজমের ব্যবহার প্লাস অ্যাম্বিশন, একটা অ্যাম্বিশাস মাইন্ডসেট, এগুলো সব ছিল রেনেসাঁস পিরিয়ডের বৈশিষ্ট্য। তো ক্রিস্টোফার মার্লো তার এই নাটকে, তার প্লে বা ড্রামার মধ্যে এই রেনেসাঁস পিরিয়ডের এই বৈশিষ্ট্যগুলোকে এনেছেন। তো ক্রিস্টোফার মার্লো প্রি শেক্সপিয়ারিয়ান একজন ড্রামাটিস্ট, এবং তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু ড্রামা লিখে গেছেন যেগুলো ইংরেজি সাহিত্যে মাস্টারপিস এক একটা। ওকে, সো আমরা আলোচনা করছি এলিজাবেথান পিরিয়ড কেন গোল্ডেন পিরিয়ড। এর মধ্যে অ্যাট ফার্স্ট আমরা প্রথমে লিখলাম ক্রিস্টোফার মার্লোকে নিয়ে। ক্রিস্টোফার মার্লো যেহেতু এখানে বিলং করতেছে এবং তিনি যেহেতু এত গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম রেখে গেছেন, সুতরাং
এই এজটাকে আমরা এই এজটাকে আমরা গোল্ডেন পিরিয়ড বলতেই পারি। আমরা প্রথমে আলোচনা করলাম ক্রিস্টোফার মার্লোকে নিয়ে। এবার আমরা আলোচনা করব ইউনিভার্সিটি ওয়েটস নিয়ে। হোয়াট ইজ ইউনিভার্সিটি ওয়েটস, এটা কি আমরা জানি? এই ইউনিভার্সিটি ওয়েটসের কারণে এলিজাবেথিয়ান পিরিয়ডটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ইউনিভার্সিটি ওয়েটসের জন্য এলিজাবেথিয়ান পিরিয়ডটা আরও গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। ইউনিভার্সিটি ওয়েটস 2 নম্বর আমি একটা বৈশিষ্ট্য লিখছি, কেন এলিজাবেথিয়ান পিরিয়ডটা এতটা গুরুত্বপূর্ণ বা গোল্ডেন এজ কেন এই ইউনিভার্সিটি ওয়েটসের জন্য। ইউনিভার্সিটি ওয়েটস মূলত 6-7 জন কবিকে বলা হয়। কেমন? এই 6-7 জন কবি বা ড্রামাটিস্ট, 6-7 জন লেখককে মূলত ইউনিভার্সিটি ওয়েটস বলা হয়। কেন বলা হয়? কারণ তারা হচ্ছে ক্যামব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এসেছে। ক্যামব্রিজ বা অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তারা, সেখান থেকে তারা এসেছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি ওয়েটস। এবং তাদের মধ্যে এক প্রকার প্রাজ্ঞতা ছিল, জ্ঞান ছিল, যেটা অন্য অনেকের চেয়ে একটু ডিফারেন্ট ছিল। এবং তাদের সাহিত্যকর্মগুলোর মধ্যেও এর ব্যবহার ছিল, উইটই ছিল তাদের সাহিত্যকর্মগুলো, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তাদেরকে ইউনিভার্সিটি ওয়েটস বলা হয়। আমরা ইউনিভার্সিটি ওয়েটস যে কজন সাহিত্যিক ছিলেন তাদের নামগুলো যদি একটু লিখি। জন লিলি ছিলেন, লিখতে তো সময় ব্যয় হবে, আমি জাস্ট বলে যাই। ক্রিস্টোফার মার্লো, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইউনিভার্সিটি ওয়েটস। ক্রিস্টোফার মার্লো ছিলেন, জন লিলি, টমাস কিড, জন ফেল, টমাস লজ, রবার্ট গ্রিন, দেন টমাস নেশ। তারা হচ্ছেন ইউনিভার্সিটি ওয়েটস। তারা ড্রামা বা পোয়েট্রি যাই লিখছেন সেইখানে উইটের ব্যবহার ছিল অনেক। কেমন? রিয়েলিজম প্লাস উইটের ব্যবহার ছিল অনেক, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তাদেরকে বলা হয় ইউনিভার্সিটি ওয়েট। এই ইউনিভার্সিটি উইট বা এই কজন সাহিত্যিকের জন্য এই এলিজাবেথিয়ান পিরিয়ডটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের ইংলিশ সাহিত্যে। ইংরেজি সাহিত্যের যুগের মধ্যে এলিজাবেথিয়ান পিরিয়ডটা গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার আরেকটা রিজন হচ্ছে এই ইউনিভার্সিটি উইটদের আগমন বা তাদের এই একটা কি বলে তাদের লেখনের একটা প্রভাব। এটার ফলে মূলত এলিজাবেথিয়ান পিরিয়ডটা আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, এবং এটাকে আমরা গোল্ডেন এজ বলে থাকি এলিজাবেথিয়ান পিরিয়ডটাকে এই ইউনিভার্সিটি উইটসের জন্য। এবার দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা এই যুগে পাই উইলিয়াম শেক্সপিয়ারকে। আমরা এই যুগে পাই উইলিয়াম শেক্সপিয়ারকে, ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ারের কিন্তু জন্ম হচ্ছে 1564 সালে এবং তার মৃত্যু হচ্ছে 1616 সালে। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 1564 সালে এবং তার মৃত্যু হচ্ছে 1616 সালে। তাহলে তিনি এলিজাবেথিয়ান পিরিয়ডে বিলং করতেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু জ্যাকোবিয়ান পিরিয়ডেও বিলং করছেন, মানে তার কিছু ড্রামা কিন্তু জ্যাকোবিয়ান পিরিয়ডেও পাবলিশ হয়েছে। কেমন? কারণ এলিজাবেথিয়ান পিরিয়ড আমরা জানি 1603 সালে শেষ হয়ে গেছে, তারপর শুরু হয়েছে জ্যাকোবিয়ান পিরিয়ড। তো তিনি যেহেতু আরও কিছুদিন বেঁচে ছিলেন, তার কিছু ড্রামা ওই জ্যাকোবিয়ান পিরিয়ডেও পাবলিশ হয়েছে। বাই দ্য ওয়ে, যাই হোক, এলিজাবেথিয়ান পিরিয়ডের একদম মানে হচ্ছে মেইন যিনি বা যার জন্য এলিজাবেথিয়ান পিরিয়ডটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা সিগনিফিক্যান্ট, তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার কী করেছেন? তিনি তার লাইফে 37টা প্লে লিখেছেন, 37টা প্লে বা ড্রামা লিখেছেন, 37টা। এখানে ট্র্যাজেডি আছে, কমেডি আছে, ট্রাজি কমেডি আছে। অ্যান্ড এই ট্রাজি কমেডি ব্যাপারটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার অনেক গুরুত্বপূর্ণ করে তুলেছেন। ট্রাজি কমেডি ব্যাপারটাকে অনেক পরিচিত করে তুলেছেন। উইলিয়াম শেক্সপিয়ারের হাত ধরেই কিন্তু আমরা ট্রাজি কমেডিটাকে আরও ভালো করে চিনতে পেরেছি। তো উইলিয়াম শেক্সপিয়ার কমেডি, ট্রাজি কমেডি, ট্র্যাজেডি, হিস্টোরিক্যাল প্লে এগুলো লিখেছেন। এগুলো সব মিলে 37টা প্লে লিখেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি শুধু ড্রামাটিস্ট ছিলেন তাই না, তিনি শুধু প্লে রাইট ছিলেন তাই না, তিনি কিন্তু 154 সনেটও লিখেছেন। 154 সনেটস তিনি কিন্তু লিখেছেন, 154 সনেটসও তিনি লিখেছেন কিন্তু। এবং তার সনেটের ধারাটা ছিল একটু ডিফারেন্ট, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তো এই উইলিয়াম শেক্সপিয়ারের যেই অ্যাপিয়ারেন্স, উইলিয়াম শেক্সপিয়ার এই যুগে যেহেতু বিলং করে, দ্যাট ইজ ওয়াই এই যুগটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক সিগনিফিক্যান্ট। এই জন্যই এলিজাবেথিয়ান পিরিয়ড গোল্ডেন এজ। তো এলিজাবেথিয়ান পিরিয়ডকে গোল্ডেন এজ বলার কারণ আরও একটা পেলাম আমরা। 3 নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারছি যে অ্যাপিয়ারেন্স অফ উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? উইলিয়াম শেক্সপিয়ারের এই যুগে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বা উইলিয়াম শেক্সপিয়ারের এই যুগে জন্মগ্রহণ করা, এটাও এলিজাবেথিয়ান পিরিয়ডটাকে গোল্ডেন এজ হিসেবে গড়ে তোলার পেছনে একটা
অন্যতম কারিগর। ওকে, সো এটা আমরা 3 নাম্বার একটা কারণ হিসেবে লিখলাম উইলিয়াম এলিজাবেথিয়ান পিরিয়ড কেন গোল্ডেন এজ। এবার আমরা যদি আরও একটা কারণ লিখি, 4 নাম্বার কারণ যদি লিখি, আমরা দেখতে পাচ্ছি এই যুগে ফাদার অফ ইংলিশ এসে এই যুগেই বিলং করেন। ফাদার অফ ইংলিশ এসে কে? ফাদার অফ ইংলিশ এসে আমরা জানি ফ্রান্সিস বেকন। আমরা জানি ফ্রান্সিস বেকন, তাকে কি বলা হয়? ফাদার অফ ইংলিশ এসে। ফাদার অফ ইংলিশ এসে, তার এসেগুলো ছিল অসাধারণ। তার এসেগুলোর মধ্যে তিনি মূলত হচ্ছে খুব শর্টলি এসেগুলো লিখতেন, খুব লং এসে হতো না, ছোট ছোট প্রবন্ধ হতো। এবং সেই প্রবন্ধগুলোর মধ্যে তিনি অ্যাট দ্য সেম টাইম একই সাথে যে টপিকটা নিয়ে লিখছেন সেই টপিকটার ভালো দিক এবং খারাপ দিক দুইটাই তুলে ধরতেন। তার একটা বৈশিষ্ট্য ছিল। তার বেশ কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ এসে আছে, যেমন অফ স্টাডিজ, অফ ট্রুথ, অফ রিভেন্স, অফ লাভ, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ এসে আছে। সেই এসেগুলোর মধ্যে তিনি খুব মানে জ্ঞানগর্ভ ভাষায়, খুব সংক্ষেপে জ্ঞানগর্ভ ভাষায় অনেক বিস্তারিত আলোচনা নিয়ে আসতেন। বাক্যগুলো ছিল সংক্ষিপ্ত, শব্দগুলো ছিল সংক্ষিপ্ত, পুরো প্রবন্ধটা হতো সংক্ষিপ্ত, বাট তার মধ্যে একটা ডিপ আলোচনা থাকতো, একটা দীর্ঘ বয়ান তিনি পেশ করতে পারতেন। তার এই সংক্ষিপ্ত এসের মধ্যে একটা জীবনের দীর্ঘ বয়ান তিনি তুলে আনতে পারতেন, ফ্রান্সিস বেকন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ এসে। এই জন্যই কিন্তু তাকে ফাদার অফ ইংলিশ এসে বলা হয়। তো তার এই অ্যাপিয়ারেন্স বা তিনি যেহেতু এলিজাবেথিয়ান পিরিয়ডে বিলং করেন, সেহেতু এলিজাবেথিয়ান পিরিয়ড অবশ্যই গোল্ডেন পিরিয়ড হতেই বাধ্য। কেমন? এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পাই এলিজাবেথিয়ান পিরিয়ড গোল্ডেন পিরিয়ড হওয়ার জন্য, অ্যান্ড দ্যাট ইজ এডমন্ড স্পেন্সার। আমরা জানি এডমন্ড স্পেন্সারও কিন্তু এই এলিজাবেথিয়ান পিরিয়ডের মধ্যেই ছিলেন। তিনিও ছিলেন একজন কবি, তিনিও ছিলেন একজন সনেটার, তিনিও সনেট লিখেছেন। কেমন? তো তিনি, তাকে কিন্তু বলা হয় পয়েট অফ পয়েটস। খেয়াল করবেন, এই এডমন্ড স্পেন্সারকে কিন্তু বলা হয় পয়েট অফ পয়েটস। খেয়াল করুন, তার উপাধি হচ্ছে পয়েট অফ পয়েটস। তো যার উপাধি পয়েট অফ পয়েটস, কবিদের কবি, সেই ব্যক্তি যেই এইজে বিলং করেন, সেই এইজটাকে তো আপনি গোল্ডেন এজ বলবেনই। কবিদের কবি যেই এইজে বিলং করেন, সেই এইজটাকে তো আপনি গোল্ডেন এজ বলবেনই। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই এজটা গোল্ডেন এজ, এডমন্ড স্পেন্সার। ওকে, সো তাকে কিন্তু আমরা পয়েট অফ পয়েটস বলে থাকি, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। তার কিন্তু আরেকটা উপাধি আছে, সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। জিওফ্রে চসার হচ্ছে ফার্স্ট ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, জিওফ্রে চসারের পর হচ্ছেন এডমন্ড স্পেন্সার। জিওফ্রে চসারের পর হচ্ছেন এডমন্ড স্পেন্সার, তাকে বলা হয় সেকেন্ড ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। পয়েট অফ পয়েটস একটা উপাধি পেলাম, অ্যান্ড এটাই যথেষ্ট এডমন্ড স্পেন্সারের গুরুত্বটা বোঝানোর জন্য। পয়েট অফ পয়েটস এই উপাধিটাই যথেষ্ট। এবং তার হচ্ছে সাহিত্যকর্ম একটা আছেন, বিশাল একটা এপিক ছিল দ্য ফেয়ারি কুইন। সেটা তিনি হচ্ছেন কমপ্লিট করে যেতে পারেন নাই, ইনকমপ্লিট একটা এপিক দ্য ফেয়ারি কুইন তিনি লিখেছিলেন এডমন্ড স্পেন্সার। তিনি বেশ কিছু সনেটও লিখেছেন। তার সনেটের ধারাটা একটু অন্যরকম, সেটা নিয়েও আমরা পরে আলোচনা করবো। সনেট নিয়ে আমরা একটু পরে আলোচনায় আসছি। ফাইন। সো আমরা পেলাম কি এখানে এডমন্ড স্পেন্সারের এই যুগে বিলং করেন, এডমন্ড স্পেন্সারও এই যুগে আছেন। দ্যাট ইজ ওয়াই এই যুগকে আমরা গোল্ডেন পিরিয়ড তো বলতেই পারি। আরও একজন গুরুত্বপূর্ণ লেখক কিন্তু এই যুগে আছেন, হি ইজ স্যার ফিলিপ সিডনি। খেয়াল করুন, আরও একজন গুরুত্বপূর্ণ রাইটারকে আমরা এই যুগে পাচ্ছি, অ্যান্ড তিনি হচ্ছেন স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি তিনি কে ছিলেন? তিনি একই সাথে একজন কোর্টিয়ার ছিলেন। তিনি কবিদের অনেক ভালোবাসতেন, বা কবিদের খুব মানে কি বলে, কবিদেরকে অনেক তিনি সুযোগ সুবিধা দিতেন। অ্যাট দ্য সেম টাইম তিনি নিজেও একজন কবিও ছিলেন, পাশাপাশি সবচেয়ে বড় যে পরিচয় তার, তিনি ছিলেন একজন ক্রিটিক। ঠিক আছে, তিনি ছিলেন একজন সমালোচক, সাহিত্য সমালোচক ছিলেন তিনি। সো এটা হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। স্যার ফিলিপ সিডনির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি ছিলেন একজন ক্রিটিক। তার একটা ক্রিটিক্যাল ওয়ার্ক সম্পর্কে আমরা সবাই জানি, অ্যান্ড এটা খুবই রিনাউন্ড, খুবই বিখ্যাত, খুবই ফেমাস একটা ক্রিটিক্যাল ওয়ার্ক, অ্যান্ড দ্যাট ইজ কি অ্যান apology for poetry. আমরা এই ক্রিটিক্যাল ওয়ার্কটা সম্পর্কে আমরা সবাই জানি। এটা কিন্তু স্যার ফিলিপ সিডনির লেখা একটা ক্রিটিক্যাল ওয়ার্ক, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি।
এই লেখনীটার মধ্যে বা এই এসেটার মধ্যে, এই ক্রিটিক্যাল এসেটার মধ্যে স্যার ফিলিপ সিডনি মূলত কবিতাকে গ্লোরিফাই করেছেন, কবিতার গুরুত্ব বুঝিয়েছেন। কারণ ওই যুগটার মধ্যে কবিতাটাকে একটু হীনমন্যতায় মানে একটু মানে খারাপ চোখে দেখা হতো, বা কবিরা একটু হীনমন্যতা বোধ করত। তো তাদের হীনমন্যতাকে দূর করার জন্য বা কবিতাকে আরও গ্লোরিফাই করার জন্য স্যার ফিলিপ সিডনি এই ক্রিটিক্যাল রাইটিংটা লিখেছেন, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। এখানে তিনি কবিতাকে গ্লোরিফাই করেছেন, কবিতাকে যে আগে বাঁকা চোখে দেখা হতো সেটাকে তিনি ঝেঁটিয়ে বিদায় করেছেন। তিনি দেখিয়েছেন যে কবিতা কতটা গুরুত্বপূর্ণ, এবং তিনি ওইখানে কবিতাকে মোনার্ক অফ লিটারেচার বলেছেন। মোনার্ক অফ লিটারেচার, খেয়াল করবেন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ইংরেজি সাহিত্যের মুকুট বলেছেন তিনি, সাহিত্যের মুকুট বলেছেন তিনি হচ্ছে কবিতাকে এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে। তো যেই যুগে স্যার ফিলিপ সিডনি বিলং করেন, স্যার ফিলিপ সিডনির মতো এমন ক্রিটিক্যাল রাইটার বিলং করেন, সেই যুগকে তো আপনি গোল্ডেন পিরিয়ড বলবেনই, গোল্ডেন এজ বলবেনই। সো এটা গেলো আরও একটা রিজন ইংরেজি সাহিত্যে এলিজাবেথের পিরিয়ডটা কেন এত গুরুত্বপূর্ণ, এটা গেলো আরও একটা রিজন। এবার আমরা আরেকটা রিজন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ এই যুগে আমরা সনেটও দেখতে পাই, দুই রকমের সনেট, খুবই ইন্টারেস্টিং। আমরা এখানে শেক্সপিয়ারিয়ান সনেটও দেখতে পাই, এখানে আমরা শেক্সপিয়ারিয়ান সনেটও দেখতে পাই, আবার একই সাথে স্পেন্সারিয়ান সনেটও দেখতে পাই। আমরা জানি সনেট মেইনলি হচ্ছে গিয়া তিন প্রকারের, পেট্রার্কান অর ইটালিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট এবং স্পেন্সারিয়ান সনেট। তো এই তিন প্রকারের সনেটের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। পেট্রার্কান সনেটটা মূলত দুইটা ভাগে বিভক্ত। সনেটের 14 লাইন বিশিষ্ট সনেট, তো আমরা জানি যে 14 লাইন বিশিষ্ট কবিতা। তো পেট্রার্কান সনেটে হচ্ছে দুইটা ইয়াতে স্ট্যান্ডায় বিভক্ত। পেট্রার্কান সনেটটা হচ্ছে দুইটা স্ট্যান্ডায় বিভক্ত ছিল। পেট্রার্কান সনেট মূলত কি ছিল, দুইটা স্ট্যান্ডায় বিভক্ত ছিল। পেট্রার্কান সনেটটা দুইটা স্ট্যান্ডায় বিভক্ত ছিল, এবং এই দুইটা স্ট্যান্ডার মূলত রাইম স্কিমটা এমন হতো, এ বি বি এ, এ বি বি এ, এটা ছিল দুইটা স্ট্যান্ডা। তো ফার্স্ট স্ট্যান্ডার 8 লাইন ছিল, ওই 8 লাইনটাকে বলা হতো অক্টেভ। এখানে রাইম স্কিমটা ছিল এমন, এ বি বি এ, এ বি বি এ, এবং পরের যে 6 লাইন ছিল ওই 6 লাইনকে বলা হতো সেস্টেট, এবং ওইটার রাইম স্কিমটা ছিল এমন, সি ডি ই সি ডি ই, কেমন, সি ডি ই সি ডি ই, অথবা তিনি আরেকটা রাইম স্কিমও এখানে ফলো করেছেন, সি ডি সি ডি সি ডি, কেমন। তো অক্টেভের পেট্রার্কান সনেটের দুইটা স্ট্যান্ডা বিভক্ত। তো সেখানে অক্টেভের রাইম স্কিম, প্রথম 8 লাইনের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, পরে সেস্টেট বা পরে 6 লাইনের রাইম স্কিম হচ্ছে সি ডি ই সি ডি ই, অথবা সি ডি সি সি ডি সি ডি সি ডি। তো এটা হচ্ছে পেট্রার্কান সনেটের রাইম স্কিম, দুইটা স্ট্যান্ডায় বিভক্ত ছিল পেট্রার্কান সনেট। কিন্তু এই এলিজাবেথেন পিরিয়ডে শেক্সপিয়ারিয়ান সনেটের আবিষ্কার হয়। শেক্সপিয়ারিয়ান সনেটটা আবার পেট্রার্কান সনেট থেকে একটু ডিফারেন্ট। শেক্সপিয়ারিয়ান সনেটটা আবার মূলত 3টা কোয়াট্রেইন এবং একটা কাপলেটে বিভক্ত। শেক্সপিয়ারিয়ান সনেটটা মূলত 3টা কোয়াট্রেইন এবং একটা কাপলেটে বিভক্ত। এই 3টা কোয়াট্রেইনের রাইম স্কিমটা হতো কি, শেক্সপিয়ারিয়ান সনেটের 3টা কোয়াট্রেইনের রাইম স্কিমটা এমন হতো, এ বি এ বি একটা কোয়াট্রেইন গেল, পরের কোয়াট্রেইনের রাইম স্কিম হতো আবার সি ডি সি ডি, কেমন, দুইটা কোয়াট্রেইন গেল, পরের কোয়াট্রেইনের রাইম স্কিম হতো আবার এফ ই এফ, তিনটা কোয়াট্রেইন গেল। এইবার একটা কাপলেট ছিল, দুই লাইন বা দুইটা ভার্স বিশিষ্ট একটা কাপলেট ছিল, ওই কাপলেটের রাইম স্কিমটা ছিল জি জি, কেমন। তো এখানে 14 লাইন। শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য হচ্ছে 3টা কোয়াট্রেইন থাকবে, এখানে 3টা কোয়াট্রেইন থাকবে, 3টা কোয়াট্রেইন থাকতো এবং একটা কাপলেট থাকতো। ওই অক্টের এবং সেস্টের যে বিভক্ত ছিল পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান আবার সেটা মানে না। শেক্সপিয়ারিয়ান একটু ভিন্ন ধারা লিখেছে। শেক্সপিয়ারিয়ানের সনেটের 3টা কোয়াট্রেইন, 3টা কোয়াট্রেইনের প্রথম কোয়াট্রেইনের রাইম স্কিম হতো এ বি এ বি, দ্বিতীয় কোয়াট্রেইন রাইম স্কিম হতো সি ডি সি ডি, তৃতীয় কোয়াট্রেইন রাইম স্কিম হতো ই এফ ই এস, অ্যান্ড লাস্টে যে কাপলেটটা ছিল ওইটা রাইম স্কিম হতো জি জি, কেমন।
এটা ছিল শেক্সপিয়ারিয়ান সনেটের আবিষ্কার, এই এলিজাবেথেন পিরিয়ডে কিন্তু হয়েছে। এবং মাইন্ড ইট, শেক্সপিয়ার কিন্তু 154টা সনেট লিখেছেন। 154টা সনেটের মধ্যে আমি ঠিক মনে করতে পারছি না, তিনি মোস্ট অফ দ্য সনেট, এই 154টা সনেটের মধ্যে মোস্ট অফ দ্য সনেটস মানে 100+ সনেট তিনি লিখেছেন একজন ব্যক্তিকে কেন্দ্র করে। 100+ সনেট, আমি ঠিক এখন মনে করতে পারছি না কতটা সনেট। 154টা সনেটের মধ্যে একজন ব্যক্তিকে নিয়েই তিনি 100+ সনেট লিখেছেন। এবং সেই একজন ব্যক্তি কে এখন পর্যন্ত ক্রিটিকরা বের করতে পারেন নাই। সে একজন ব্যক্তি কি, এমন কি ছেলে না মেয়ে, সেটাও বের করতে পারেন। আমরা সনেট 18 পড়েছি, সনেট 18 খুবই বিখ্যাত একটা সনেট, শ্যাল আই কম্পেয়ার দ্য টু আ সামার্স ডে, তাই না? তো ওই সনেটটার মধ্যেও তিনি ওই ব্যক্তির প্রশংসা করেছেন। শ্যাল আই কম্পেয়ার দ্য টু আ সামার্স ডে, আমি কি তোমাকে একটা সামার বা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, না না, তুমি তো তার চেয়েও বেশি সুন্দর এবং তার চেয়েও বেশি টেম্পারেট। তো এখানে তার সৌন্দর্য নিয়ে বর্ণনা করতেছে। কিন্তু এই ব্যক্তিটা কে আসলে, একজন পুরুষ নাকি একজন মহিলা? এখন পর্যন্ত ক্রিটিকদের মধ্যে এটা নিয়ে একটা ডিবেট আছে। তবে অধিকাংশ ক্রিটিক মনে করেন যে এটা তার একটা ফ্রেন্ড, একটা ছেলে ফ্রেন্ডকে নিয়ে তিনি মূলত এই সনেটগুলো লিখেছিলেন। অধিকাংশ ক্রিটিক এটা মনে করেন। ওকে, একটা ছেলে ফ্রেন্ড ছিল তার, ওই ফ্রেন্ডকে নিয়ে মূলত তিনি লিখেছেন। বাই দ্য ওয়ে, আমরা ওই আলোচনা যাচ্ছি না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শেক্সপিয়ারের সনেটের উদ্ভব ঘটেছে এই এলিজাবেথেন পিরিয়ডে। দ্যাট ইজ ওয়াই এলিজাবেথেন পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইংলিশ লিটারেচার। ওকে, এইবার আমরা আরেকটা সনেটের উদ্ভব দেখতে পাবো এই যুগেই, অ্যান্ড সেটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। আমরা শেক্সপিয়ারিয়ান সনেট তো পেলাম এই যুগের মধ্যে। এডমন্ড স্পেন্সারও কিন্তু সনেট লিখেছেন এই যুগে। আমরা এডমন্ড স্পেন্সার সম্পর্কে কিছুক্ষণ আগে আলোচনা করেছি, তিনিও এই যুগে সনেট লিখেছেন। তবে তার সনেট আর তার সনেটের রাইম স্কিম আর শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিমের মধ্যে কিছুটা পার্থক্য আছে। শেক্সপিয়ারিয়ান সনেটের মতো তিনিও মূলত 3টা কোয়াট্রেন এবং একটা কাপলেটে বিভক্ত হচ্ছেন। টেট্রার্কিক সনেটটাকে ফলো করেন না তিনিও মূলত 3টা কোয়াট্রেন এবং একটা কাপলেটে লিখেছেন। তবে রাইম স্কিমের মধ্যে ডিফারেন্স। তার রাইম স্কিমটা কেমন ছিল? স্পেন্সেরিয়ান সনেটের রাইম স্কিমটা ছিল মূলত এ বি, এটা ছিল ফার্স্ট কোয়াট্রেনের রাইম স্কিম। সেকেন্ড কোয়াট্রেনের রাইম স্কিম ছিল বি সি, সেকেন্ড কোয়াট্রেনের রাইম স্কিম। অ্যান্ড থার্ড কোয়াট্রেনের রাইম স্কিম ছিল সি ডি। ঠিক আছে, এটা ছিল থার্ড কোয়াট্রেনের রাইম স্কিম। এবং যে কাপলেটটা ছিল সেটা রাইম স্কিম ছিল ই। খেয়াল করেছেন? তো স্পেন্সেরিয়ান সনেটও মূলত শেক্সপিয়ারের মতো 3টা কোয়াট্রেনে বিভক্ত, আর একটা কাপলেটে বিভক্ত। তবে এখানে রাইম স্কিমের ডিফারেন্স আছে। দেখুন, শেক্সপিয়ারিয়ান সনেট এবং স্পেন্সেরিয়ান রাইম স্কিমের ডিফারেন্সটা। স্পেন্সেরিয়ান সনেটের রাইম স্কিম হচ্ছে, স্পেন্সেরিয়ান সনেটের রাইম স্কিম হচ্ছে এ বি ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড কোয়াট্রেন বি সি, থার্ড কোয়াট্রেন সি ডি, এবং শেষের যে কাপলেট সেটা হচ্ছে ই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শেক্সপিয়ারিয়ান সনেটের সাথে স্পেন্সেরিয়ান সনেটের রাইম স্কিমের ডিফারেন্স আছে। তো এই তো মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনায় চলে আসলো। কেন এলিজাবেথেন পিরিয়ডকে আমরা গোল্ডেন এইজ বা গোল্ডেন পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার বলে থাকি, তার মোটামুটি চলে আসলো। এতগুলো বৈশিষ্ট্য যে এইজের মধ্যে আছে, এতগুলো কি বলে ইনভেনশন, এতগুলো ইনোভেশন, এতগুলো ইনভেনশন যেই যুগে আছে, সেই যুগটাকে আপনি কেন গোল্ডেন এজ বলবেন না? কেন আপনি সেই যুগটাকে গোল্ডেন এজ বলবেন না? এলিজাবেথেন পিরিয়ডটা এই জন্যই গোল্ডেন এজ, কারণ এতগুলো ইনোভেশন, এতগুলো ইনভেনশন বা এত গুরুত্বপূর্ণ রাইটার আমরা এই যুগে পেয়েছি। এবং এক প্রকার কি বলে একটা হচ্ছে ওল্ড এইজ থেকে একটা মডার্ন এইজে একটা রূপান্তর হওয়ার একটা ধারাটা ছিল এই যুগে, বিকজ এটা রেনেসেন্স পিরিয়ড মানেই হচ্ছে আমরা জানি রেনেসেন্স মানে রিবার্থ। ওটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। সো আমাদের সামগ্রিক আলোচনায় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন এলিজাবেথেন পিরিয়ডটা এতটা গুরুত্বপূর্ণ, কেন এলিজাবেথেন পিরিয়ডকে আমরা গোল্ডেন এইজ বলে থাকি। তো আজকে আমাদের দীর্ঘ আলোচনার এখানেই ইতি টানছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।